কিভাবে আওয়ামী লীগের পেজ ডিজিটাল মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে জামাত শিবির। ঘটেছে আওয়ামী লীগের পেজ কিভাবে শিবিরের দখলে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলো কেন আমাদের মনে হচ্ছে যে এটা জামাত শিবির নিয়ন্ত্রণ করছে। তো সেই মনে হওয়া থেকে তথ্য প্রমাণ সবই আপনাদের সামনে উপস্থাপন করব। সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। ক্ষমতায় থাকাকালীন সময় আমি বলেছিলাম আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটাও থাকবে না যদি তারা বিপদে পড়ে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সিকিউরিটি সেফটি যেখান থেকে দেওয়া হয় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সেই সাইবার সিকিউরিটি ইউনিট, সেখানে জামাত শিবির বসে আছে। আনঅফিসিয়াল কিছু এমপ্লয়ি রিক্রুট করা হয়েছে যারা জামাত শিবিরের, এবং তাদের দখলে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের মেইন ব্যক্তি যারা মুখপাত্র, তাদের পেজ প্রোফাইল, তাদের নিরাপত্তা দেওয়ার নামে অ্যাডমিনশিপ নিয়ে রেখেছে এই জামাত শিবিরের ছেলেপেলেরা। আওয়ামী লীগের লোকজন সেগুলো কর্ণপাত করেনি, তারা তখন ক্ষমতায় ছিল। ক্ষমতার দম্ভে অনেক কিছুই কানে ঢোকে না, কানে পানি যায় না, তো যায়নি। পতনের পরে কেন নয়, কেন আওয়ামী লীগের পেজ এখনও জামাত শিবিরের দখলে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের সমর্থক বাংলাদেশের সবচেয়ে বেশি। এবং আওয়ামী লীগের কাউন্টার পার্ট হচ্ছে বিএনপি, এবং বিএনপি একটি ক্লাব যেখানে অনেকগুলো গোষ্ঠী এসে মিলিত হয়, এবং তাদের কোনো চেতনার ঠিক ঠিকানা নেই, আদর্শে কোনো ঠিক ঠিকানা নেই। এবং এই আওয়ামী বিরোধী রাজনীতি যাদের পুঁজি, সেই দলটিকে অনেকেই আওয়ামী লীগের সমমর্যাদায় হিসাব করেন। আমি এটা করতে রাজি না। অনেকেই আওয়ামী লীগের পক্ষে এই ইলেকশনে, সো কল্ড ইলেকশনে বিএনপির পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিল। তাদের ধারণা যে জামাতকে ঠেকাতে গেলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমার অবস্থান কী ছিল, ভূমিকা ছিল আপনারা জানেন। এই ইলেকশন বর্জন করার জন্য সবসময় বলে এসেছি, কখনোই যে আচ্ছা জামাতের বিকল্প হিসাবে বিএনপিকে ভোট দেন এই কথাটা আমি বলিনি। কারণ বিএনপি জামাতের আরেক রূপ। জামাত সরাসরি ক্ষমতায় আসলে বরং আমাদের লাভ হতো। কী লাভ হতো? যে তারা যেভাবে ক্ষমতায় আসার আগেই নারীদেরকে বেশ্যা খানকি বলে গালাগালি করেছে, যেভাবে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে দেবে, যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করেছে, যেভাবে ধর্ম ব্যবসা খুল্লা করেছে, তাতে বাংলাদেশের যারা মুসলমান, যারা কিনা এই জামাতে ইসলামী নামটা শুনে আবেগে আপ্লুত হয়ে তাদেরকে আল্লাহর দল মনে করতো, তাদের কানে কিন্তু পানি ঢুকেছে। তারা বুঝে গেছে জামাত শিবির মুনাফিক, এবং তাদের আসল চিত্র দেখে ফেলেছে। তারা যদি ক্ষমতা দখল করতে পারতো তাহলে আরও বেশি মানুষ, এই দেশের সাধারণ মানুষ ঝেঁটিয়ে এদেরকে বঙ্গোপসাগরে ফেলতো। এরা তো আর ভারতে পালিয়ে যেতে পারতো না, বঙ্গোপসাগরে এদের একমাত্র জায়গা হতো, সেটা ভালো ছিল। এখন যেরকম বিএনপির ব্যানারে জামাত শিবির করছে কি, রাজাকারদের শোক দিবসের জন্য প্রস্তাব এনেছে, শোক ঘোষণার প্রস্তাবনা, এবং সেগুলো বাস্তবায়ন হবে। তারা সংসদ ভবনটাকে মব ভবন বানিয়ে ফেলেছে, মব করেছে সংসদে। এটি বিএনপির ছত্রছায়া করেছে, এটা সম্ভব হয়েছে বিএনপির কারণে। তো বিএনপির মাথার উপরে কাঁঠাল ভেঙে জামাত অনেক কিছুই করবে, আপনারা তেমন কিছু বলতে পারবেন না। যে সকল প্রগতিশীলরা বিএনপিকে ডেকে এনেছিলেন বা মনে করেছেন বাহ কি চমৎকার, তারা ঠিকই চিৎকার দিয়ে কাঁদবেন, এবং এই কান্নার জন্য অপেক্ষা করছি। ফিরছি আওয়ামী লীগে। আওয়ামী লীগ বাংলাদেশে ভোট দিতে পারেনি, বা দেশে আসলে তেমন কোনো নেতা নেই, সবাই পালিয়ে গেছে, এবং অর্থ লুটপাট আত্মসাৎ করেই পালিয়ে গেছে। আজকের এই লাইভের থাম্বনেল দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং সিআরআই তন্ময়ের ছবি রয়েছে। সিআরআই তন্ময়কে আমি বলছি। তো এই ধরনের চোর বাটপার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ভূমিকা, এবং এই দলের অধপতনের ক্ষেত্রে তাদের যে মহান ভূমিকা, তার কোন কোন ঘটনাকে আপনারা অস্বীকার করবেন? উপায় নেই তো। যদি আপনারা আমার সাথে দ্বিমত থাকে নিশ্চয়ই জানাবেন। এখন বলা হচ্ছে যে 50% মতো বাংলাদেশে ভোট দেওয়া হয়েছে। এগুলো মিথ্যা কথা। এই ভোট এগুলো হচ্ছে যে আজকের ভোট গতকাল বিকেলেই হয়ে গেছে, মাগরিবের আগের ভোট। তো যাই হোক, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের কী করতে হবে? আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতিতে ফিরতে হবে। মাঠের রাজনীতি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র। মাঠের রাজনীতিতে ফিরতে গেলে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় হতে হবে। কারণ কি, আপনি কোন মাধ্যমে আপনার নেতাকর্মীদেরকে জানাবেন? বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেল আওয়ামী লীগের বক্তব্য শোনাবে? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যেরকমভাবে তারেক জিয়াকে কোর্টের নির্দেশে নিষিদ্ধ করে রেখেছিল বাংলাদেশের মিডিয়া থেকে, আওয়ামী লীগের ক্ষেত্রে তাই ঘটেছে। অফিসিয়ালি তো আওয়ামী লীগ নিষিদ্ধ। বিএনপি এত ভালো এসে কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা আমরা আশা করেছিলাম প্রত্যাহার করবে, কিন্তু সেই কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তো আপনাকে ফেসবুক ইউটিউবের দ্বারাই তো আপনার নেতাকর্মীদের কাছে পৌঁছতে হবে। এখন প্রতিদিন যদি 100টা করে পোস্ট করেন, পেজটাকে যদি গরুর খামার বানিয়ে ফেলেন,
তাহলে কোন নেতাকর্মীর সাধ্য আছে আতসী কাজ দিয়ে খুঁজে খুঁজে যে আচ্ছা আমরা তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপারে কি আহ্বান আছে সেটা জানা যাবে? একটা দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নেত্রী, যাকে কিনা আপমর সকল আওয়ামী লীগের নেতাকর্মী যে কোরামের যে গোত্রের হোক না কেন এক বাক্যে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ওন করেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার কোনো পেজ নেই। তিনি এই বাংলাদেশ থেকে ডিজিটাল করেছেন, ডিজিটালাইজেশনের জন্য তার বড় একটা ভূমিকা ছিল, এগুলো বলেছেন, আমরা শুনেছি, প্রমাণও পেয়েছি। কিন্তু তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, টুইটার অ্যাকাউন্ট নেই। কেন নেই? কেন থাকবে না? তাহলে রাজনীতিতে আসছেন কেন? ঘোমটাই যদি দেবেন তাহলে নাচতে নামছেন কেন? আরে সিরিয়াস বিষয়। আমাদের পাশের দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করছি না। শেখ হাসিনা কোন দিক থেকে নরেন্দ্র মোদীর চেয়ে যোগ্যতায় কম রয়েছেন? শিক্ষায়, ভাষা ব্যবহার এবং যে শান্তভাবে কথা বলা, যে ডিপ্লোম্যাসি, তাঁর কোনটা কম? তো নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল আছে, ফেসবুক পেজ আছে, নিয়মিত সেখান থেকে পোস্ট করা হয়। শেখ হাসিনার কেন নেই? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফেসবুক পেজ, প্রোফাইল রয়েছে, যেখান থেকে তাঁর দলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কিন্তু গরুর খামার সেগুলো বলে আমার মনে হয়নি। আমি বিজেপির পেজেও গিয়ে দেখেছি নরেন্দ্র মোদীর মানে পোস্টগুলো, মানে তার তো টিম আছে লেখার জন্য, কিন্তু খুব প্রিসাইজ নেতাকর্মীদের উদ্দেশ্যে, দলের বা ভারতের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য হয় লাইভ, মানে লাইভ কজন দেখে? আমরা নিয়মিত লাইভ করে যাই, আমরা জানি পুরো লাইভ কয়জন দেখেন? কার এত ধৈর্য? আর ওই শোগুলোতে এত গোছালোও হয় না, সঞ্চালকের ঠিক নেই, উপস্থাপনের ঠিক নেই, কি বলবে তাও জানে না, কি বলতে হয় তাও জানে না, মানে কি জানে না তাও জানে না। তো এইভাবে অন্ধকারের মধ্যে রাখার অধিকার কি আওয়ামী লীগের আছে এই তৃণমূলের নেতাকর্মীদেরকে? যারা চোরটা লুটপাটকারী, তারা তো পালিয়ে যেয়ে এখন বউ বাচ্চা নিয়ে হানিমুন পিরিয়ড পাঠ করছে, ফেসবুকে সেগুলো দিচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা দেখছেও, তাদের নিয়ে আর কিছু বলার নেই। দেশে অবস্থান করা এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার আপনার কোনো অধিকার নেই। তাদের জীবন জীবিকার উপরে প্রভাব ফেলা, ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই। তারা শুধু বঙ্গবন্ধুর রাজনীতিই করেছিল। অপরাধ করলে তো পালিয়ে যেত আপনাদের মতো। তাদের কাছে পালিয়ে যাওয়ার টাকা পয়সা থাকলে তো আর দেশে বসে মার খেত না। এই পুরো শীতকালটা, এর আগের শীত কাটিয়েছে বনে জঙ্গলে মশার কামড় খেয়ে, খড়ের মধ্যে মুখ গুজে শরীর ঢুকিয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করেছেন। মানে সুশিক্ষিত মানুষজন সেই বনে বিলে যেয়ে মাছ ধরে খাচ্ছে। আরে কি অপরাধ করেছে তারা? আর আপনারা ফেসবুক পেজে এসে জামাত শিবিরের প্রচার করছেন, জুলাই যোদ্ধা। এই অধিকার আপনাদের নেই। এতদিন ছিল যে আপনাদের দল, আপনারা কি করবেন, কিন্তু এখন আপনারা আপনাদের কর্মী সমর্থকদের বিপদে ফেলে দিচ্ছেন। আরে এটা কোন ধরনের প্রহসন? দেখেন, আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তেমন কিছুই আর অবশিষ্ট নেই, গোপালগঞ্জ ছাড়া। ভেঙে চুরে অপমান অপদস্থ করে কি বাকি রেখেছে? এই কাজগুলো আপনারা করেছেন। যখন মামুনুল হকের চিৎকারে সেই ধোলাইপাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়েছেন, সুপ্রিম কোর্টের সামনে দেবী থেমিসের মূর্তিকে যখন ভাস্কর্যকে, ন্যায়ের দেবী এই ভাস্কর্যকে শেখ হাসিনা যখন অশ্লীল বলেছিলেন, আমাদের দেশীয় কাপড় চোপড় নয় বলেছিলেন, সেদিনই এই মূর্তি ভাঙা কর্মসূচি আপনি অ্যাপ্রুভাল দিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। আমি প্রশ্ন করব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব কোড আপনার দলের দালালেরা পরে, বঙ্গবন্ধুর এই মুজিব কোডটা কবে বাঙালির পোশাক হয়ে গেল? মদিনা সনদ নিয়ে এসে বলছেন এই দেশ চলবে মদিনা সনদে। মদিনা সনদ কবে বাংলাদেশের হলো? এই ভূমির বিরুদ্ধে যতবার আওয়ামী লীগ গেছে ততবারই পতন হয়েছে। হাসান মাহমুদের মতো অসৎ বাটপার চোর, সে হেফাজতকে কোলে তুলে নিল, শেখ হাসিনাকে বোঝালো, হেফাজতকে কোলে নিলেন। ফলাফল কি পেয়েছেন? কোন মোল্লা কাপড়টা খুলে তাদের সেই 3 ইঞ্চি দেখিয়ে নাচেনি আওয়ামী লীগের পতনের পর? এই বলৎকারকারী পানখোর মোল্লাদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়েছেন। পাবলিক বিদ্যালয়গুলো কিভাবে শিবির দখল করে নিয়েছে এবার কেমন লাগে? এনসিপির প্রধান সারির গুন্ডাগুলোর বেশিরভাগই তো মাদ্রাসা থেকে আসা। দেখেন নাসির উদ্দিন পাটোয়ারিকে, দেখেন হাসনাতকে, ফার্জিস ওই কাকে, এদের খুঁজলে বেশিরভাগই ওই হয় সরাসরি মাদ্রাসায় পড়েছে, মাহফুজ থেকে শুরু করে, অথবা পড়েছে স্কুলে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের ওই যে বিভিন্ন
ইসলাম শিক্ষার নামে যে জিহাদ শেখানো এবং কিভাবে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে সেই দীক্ষা তারা নিয়েছে জামাত ইসলামের বিভিন্ন কোচিং সেন্টার এবং বিভিন্ন তাদের সো কল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং তাদের টার্গেট ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে করে হোক আমাদের ছেলেপেলেকে ঢোকাতে হবে। এরা বলে না কোটা না মেধা, এদের কথাবার্তা শুনে তো বুঝতে পারেন পেটে তো বিদ্যা বুদ্ধি কিছু নাই। একটা জামাত শিবিরের ছেলেপেলের বক্তব্য দেখান যেই বক্তব্যের মধ্যে প্রজ্ঞা আছে, যেই বক্তব্য শুনতে মনে হয় বঙ্গবন্ধু দা লাইট হিসেবে একজনকে দেখান। আরে শেখ মুজিবুরের এই এক তর্জনী দেখে বা এক কণ্ঠে লক্ষ কোটি মানুষ রাস্তায় এমনি ডাকে নাই। শেখ মুজিব মানুষকে পয়সা দিয়া লোভ দেখায় আনে নাই। কথা বলতে কিভাবে হয়, মানুষের মধ্যে পৌঁছাতে কিভাবে হয়, এটা যে একটা আর্ট সেটা বঙ্গবন্ধু জানতেন। নেতা এটাকে বলে। সেই বঙ্গবন্ধুর দলকে কাউন্টার করতে একটা জামাত শিবির দেখান তো তাদের। আচ্ছা গুড়া থেকে বাদ দেন, বুড়াদের যান, এই জামাতের সে রাজাকারের গুলার দিকে তাকান, কোনটার বক্তব্য শুনলে আপনার মনে হয় যে না বক্তব্য একটু শোনা উচিত? আওয়ামী লীগের হয়ে কথা বলেন নিঝুম মজুমদার, তাঁর কথাবার্তা শোনেন। আর এই জামাতের ব্যারিস্টারগুলো দেখেন, এস এম শাহরিয়ার কবির দেখেন না, এই ব্যারিস্টার ফুয়াদ, কথা শুনলে মনে হয় জুতাটা খুইলা ঠাস করে দুটা বাড়ি দেয়, বাটা আগে পড়াশোনা করে আয়। কিসের ব্যারিস্টার? নামের সামনে ব্যারিস্টার লাগাই দেয়। এই যে গোলাম আজম বাইতুল মোকাররমের সামনে তারা জুতা দিয়ে মানুষ পিটাইছে, নামের পেছনে লাগায় অধ্যাপক করছে, মাস্টারে আছে, ঠিক আছে। শিক্ষকরা তো ভালো হয়, অবশ্য শিক্ষকরা বদ হয়, আসিফ নজরুল দেখলে তো বোঝা যায়। তো এই ধরনের গোলামের পুতেরা কথা বলে, তো তারা আবার বলে কোটা না মেধাবী তারা বলে। তো তারা জানে তারা মেধাবী না, এটা আওয়ামী লীগ না জানলেও এই রাজাকারের বাচ্চারা ঠিকই জানে তারা মেধাবী না। ফলে কি করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগকে পয়সা দিলে ভর্তি হওয়া যেত। যেখানে খুব কড়া এক্সাম হতো সেখানে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহ করতো। ওই যে এটিএম কার্ডের মতো এইখানে আমি জেলের ভেতরে ধরা পড়া খেয়ে যে জেলে যাওয়া লোকজন ছেলেপেলেরে জিজ্ঞেস করেছে কিভাবে কারা, একাধিক ছেলেরা বলেছে তারা ছাত্রলীগের কাছ থেকে 5 লাখ 6 লাখ টাকার চুক্তিতে এই ধরনের ডিভাইস নিয়েছে। এবং এদের মধ্যে যারা ধরা পড়েছে তারা ধরা পড়েছিল কারণ তারা বাবা টাবা খেয়ে এক্সাম দিতে গেছিলো, কথাবার্তার অসংলগ্ন ছিল বলে সন্দেহ হয়েছে, খুঁজে তাদের ডিভাইস পেয়েছে। তো এই ডিভাইসগুলো কিরকম এটিএম কার্ডের মতো একটা ডিভাইস থাকে, এইখানে লুকিয়ে রাখতে হয়, ফুলাতা শার্ট পরতে হয়, ওটা ফোনের কাজ করে এবং খুবই মাইক্রো এয়ারপিস থাকে যেগুলোর মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওয়ান টাইম ধরেন 2 ঘন্টা ব্যাকআপ দেয়, ওটা কানের ভেতর থাকে। এইখানে এটিএম কার্ডের মতো যে ডিভাইস ওটার সাথে ওটা কানেক্টেড থাকে, বাইরে থেকে প্রশ্নের উত্তরগুলো বলে দেয়, মেধাবীরা এইভাবে এক্সাম দেয়। তো জামাত শিবির এইসব জায়গায় টাকা দিয়ে তাদের ছেলেপেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে এবং বড় বড় করে চিৎকার দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে সার্জিস বলেছিল না আবার শেখ মুজিব, দেখেন প্রত্যেকটার প্রোফাইলে গেলে সব কটা আওয়ামী লীগের দালাল ছিল, ছাত্রলীগের গুন্ডামি করেছে, হেলমেটের তলায় ছিল। তো এই কাজগুলো যে আওয়ামী লীগের ঘটছিল এটা দেখভাল করবে কে? বরং হাসান মাহমুদরা আরও বেশি জামাত শিবিরের সাথে কিভাবে এক হয়ে যাওয়া যায়, কিভাবে মোল্লা এই তেতুল হুজুর ওর তো মামা এই হাসান মাহমুদের, সে বুঝিয়েছে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ ইসলামীকরণ, আওয়ামী লীগকে মানুষ হিন্দু বলে, ও নিজে নাস্তিক হয়ে পিনাকির মতো নাস্তিক আর কি। তো এই আওয়ামী লীগকে ইসলামীকরণ মানে গোমাশা, তো এটা করেছে এবং তার ফলাফল আপনারা দেখেছেন জামাত শিবির কিভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল। ছাত্রলীগের বিভিন্ন পোস্ট পদবি কে দিত? ওবায়দুল কাদের। দেখেন আগের এই জাকির টাকির এরা তো জামাত শিবিরের। এরপরে এই যে সিআরআই তন্ময়, সিআরআই কি করেছে, কি বলেছিল যে 3 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করেছি, এরা জয় বাংলা কনসার্ট তৈরি করতো, শিল্পীদেরকে খেপিয়ে তুলেছে, আওয়ামী বিরোধী করে ফেলেছিল এই সিআরআই। কনসার্ট বিভিন্ন আয়োজন করতো বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুকে মুখ বেচে শিল্পীদের টাকা দিত না, অপদস্থ করতো। তাদের মতো করে আওয়ামী লীগকে না চাটলে তাদেরকে অপমান করতো, বাংলাদেশে অন্য জায়গায় পারফর্ম করতে দিত না। এই জুলাই জঙ্গিদের কথায় যেভাবে শিল্পীরা নেচেছে, যেভাবে আমাদের সমাজের সূর্য সন্তানরা তারা পক্ষ নিয়েছিল এই জুলাই জঙ্গিদের, কারণ ছিল আওয়ামী লীগের এই গুন্ডারা বিষিয়ে তুলেছিল তাদেরকে। আমি বাংলাদেশের আপনি যদি এখন বেঁচে থাকা প্রধান সুরকার, সঙ্গীত নির্মাতার নাম বলেন, আমি ডিটেইলে তাদের সাথে কথা বলেছি, যতজনের নাম বলবেন 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকের সাথে কথা বলেছি। তারা কেন জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন এবং এর পক্ষে অনেক দিন ধরে সাফাই গিয়ে গেছিলেন। তাদের সাথে তো আমার এখন পরিচয় না, অনেক পুরনো, আমি তাদের চিনি। তারা তো আদর্শিকভাবে এই জুলাই জঙ্গিদের যাওয়ার কথা না। তারা বলেছিলেন কোথায় কোথায় এই সিআরআই, এই আওয়ামী লীগের গুন্ডারা তাদের উপরে নির্যাতন চালিয়েছে, ক্ষতি করেছে।
আমার আমার তো পাসপোর্ট কেড়ে নিয়েছে, বাবা মাকে ধরে নিয়ে টর্চার করেছে আওয়ামী লীগ। কীভাবে আপনি আশা করেন যে আমি আওয়ামী লীগের পতন দেখে বলবো যে না, পতন হোক না? আমি কাপড়টা খুলে ওই ওই হেফাজতি মোল্লারা যারা সুবিধা পেয়েছে ওদের মতো করে স্বাধীন স্বাধীন বলি নাই, চুপচাপ ছিলাম। কিন্তু যে খুব খারাপ লেগেছে তাও বলবো না। নির্যাতন করতে 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 একটা মানুষকে দেশ ছাড়া করে একদম দেয়ালে পিঠ ঠেকে দেবেন, দেশে থাকা তাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাবেন। হাসান মাহমুদরা এগুলো করেছে, কে কে এটার প্রতিবাদ করেছে? কোন আওয়ামী লীগের করেছে? বাংলাদেশে একজন নাগরিকের আপনার পাসপোর্ট নিয়ে গেছেন, ডিজিএফআই দিয়ে গুম করাইছেন। কি করছি আমি? কারে মারছি? বাংলাদেশে কথা বলেছি, কথা ভালো লাগবে না, ব্যাস ঠিক আছে, জেল পর্যন্ত নেন, জামিন হওয়ার পরে আবার গুম করেন কেন? মানে একটা মানুষকে কতটা নির্যাতিত। এখন এগুলোর ফল পেয়েছেন না? যাদের 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 নিয়ে পীড়িত করেছেন তারা কিভাবে ছুরি মেরেছে। আমরা তো কেউ ছুরি মারিনি, আপনাদের সাথে গাদ্দারি করেছি, নিমক খাই নাই, নিমক হারামিও করি নাই। তো এই এখন এই কথাগুলো বলছিলাম মনে করানোর জন্য আপনার। এখন অনেকেই বলার চেষ্টা করছেন রাজনীতিবিদরা যে আওয়ামী লীগের 30% ভোট তারা ভোট দিতে পারে। 30% তোরে বলছে কে? 30% আওয়ামী লীগ না আরো বেশি? তো সেই সংখ্যাটা কিন্তু কমতে থাকবে ধীরে ধীরে। যেভাবে একটা প্রজন্ম জেনজিরা বড় হলো মুক্তিযুদ্ধ না জেনে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো। আহারে, যেই নারীদের জন্য শেখ হাসিনা এত কিছু করেছেন, সেই নারীরা শেখ হাসিনার বিরুদ্ধে গালাগালি, অশ্লীল, গণভবন থেকে লুট করা অন্তর্বাস তারা যে নারীরা হাতে নিল, বিশ্বাস করে আমার খুব এগুলো দেখে আমার অনেক তৎকালীন, আপনারা জানেন আমার বন্ধু মহলের মধ্যে বা যাদের সাথে আমার উঠবস ছিল ডিজিটালি, তারা এই আন্দোলনে বেশ প্রভাবশালী, তাসলিম খলিল থেকে শুরু করে অনেকের ব্যাপার জানেন, তাদের সাথে আমার অনেকগুলো শো, হৃদ্যতার ব্যাপারটি আপনারা জানেন। আমি এই গণভবনের এই ঘটনা দেখা পরে মানে তারা তো খুব উল্লাস করছিল, সবাই আমার প্রায় বেশিরভাগ বন্ধুরাই তখন উল্লাস করছিল। কেউ ছিল ছুপা, জানতাম না যে তারা। কিন্তু এই দৃশ্যটা গণভবন লুট দেখে, এবং একজন নারী, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, ভুল ত্রুটি থাকতে পারে, তখনও এই জুলাই আন্দোলনটা আমাদের কাছে স্পষ্ট না। পুলিশ আসলে কি কি করেছে, কিভাবে ফাংশন করেছে জানতাম না। বরং ওবায়দুল কাদেরের বক্তব্য, এই জুনাইদ পলকের ইন্টারনেট বন্ধ করে বন্ধ হয়ে গেছে বক্তব্য, এগুলো শোনার পরে কারোর আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিম্প্যাথি তো থাকারই প্রশ্নই আসে না, বরং বিরক্ত লেগেছে যে তোমরা কি আমাদের চোদনা ভাবো? আমরা বেকুব? আমরা বুঝি না ইন্টারনেট এমনি বন্ধ হয়ে যায়? আমরা বুঝি না ওবায়দুল কাদের যেমন বলে ছাত্রলীগ একাই যথেষ্ট এদের দমন করার জন্য? আমরা বুঝি না হাসান মাহমুদের এই যে একই বিএনপি জামাত রাজাকার বলে 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 মুখে ফেনা তোলা, আমরা এগুলো বুঝি না? তো এই সময়টাতে চুপ ছিলাম, কিন্তু শেখ হাসিনার সাথে তার কাপড় চোপড় নিয়ে, আমি আদৌ জানি না ওগুলো তাঁরই কাপড় ছিল কিনা, যে কাজগুলো নারীরা করেছে, আমার তখন মনে হচ্ছিল এই বাংলাদেশের মানুষ নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছা আমার নাই।